নমস্কার। আজ শুনবেন রিজুদার সঙ্গে রাজ ডেরোয়ায়। যাক, এতদিন বাদে আমার ইচ্ছে সফল হলো, ভটকাই বলল। তিতির বলল, আমার কিন্তু ভারী মন খারাপ লাগছে। আজকাল সব জায়গাতেই তোমরা আমাকে না নিয়েই যাচ্ছ রুদ্র। আমি বললাম, দুঃখটা তো আমার। তুমি আমার আফ্রিকার পার্টনার, তখন এই ভটকাই ছিল কোথায়? আফ্রিকার রুয়াহার অভিযানের শেষে আমি রিজুদার কাছে ভটকায়ের হয়ে ওভাবে হাতে পায়ে ধরে উমেদারি না করলে রিজুদা কি কোনো দিন নিত সঙ্গে ভটকাইকে? তুমি তো সাক্ষী আছো তিতির। আর আজকাল তুমি নিজেই সঙ্গে যেতে না পারায় ক্রমেই এই বেটে বক্কেশ্বর মাথায় চড়ে বসছে। তোমার ধারণা নেই কি বার বেড়েছে ওর। আমার মতো সম্ভবত আর কেউই বোঝে না যে বাঙালির ভালো করতে নেই, কখনোই। ভটকাই মনোযোগ দিয়ে একটা বেগনে রঙা ডট পেনের সামনেটা ওর বাঁ কানের ফুটোতে ঢুকিয়ে ডান চোখ বন্ধ করে কান চুল করছিল। এই বাজে অভ্যেস থেকে আমরা কেউই ওকে নড়াতে পারিনি, এমনকি রিজুদার বকুনিও পারেনি। ভটকাই ডট পেনটা কান থেকে বের করে বলল, আরে ক্যালি লাগে ক্যালি। আমার ক্যালি না থাকলে কি আর মিস্টার রিজু বোস এমনি এমনি আমাকে এত ইম্পর্টেন্স দিত? আমার ক্যালিটা অ্যাপ্রিসিয়েট করার মতো কলজে তো তোদের নেই, তাই। এই সময় রিজুদা বসবার ঘরে এলো। শোবার ঘরে গেছিল ইমেইল দেখতে। বলল, কিসের ক্যালি? কার ক্যালি? ভটকাই চকিতে মাথা ঘুরিয়ে বলল, ক্যালি নয়, কালি। কালি? হ্যাঁ, ট্রায়াঙ্গুলার পার্কের কাছে ডাকাতি কালের কাছে পুজো দিয়ে আসার কথা বলছিল রুদ্র। কালই তো সকালে আমাদের যাওয়া নাকি? আমরা ওর উপস্থিত কুবুদ্ধিতে সকলেই একসঙ্গে হেসে উঠলাম। রিজুদা বলল, হলোটা কি? ভটকাই বলল, গুরুজি চিতং মেরা সারং মে বাজিছে নয়া নয়া রং। আবারও হাসির হররা উঠল। রিজুদা বলল, দোষ তো আমারই। ওকে যে এতখানি বাড়তে দিয়েছি সে তো আমারই দোষ। ও এখন আমাকে নিয়েও ইয়ার্কি মারতে শুরু করেছে। আমি বললাম, তুমি শুধু পারমিশনটা দাও একবার, তারপর দেখো হাউ ডু আই কাট হিম টু হিজ ওন সাইজ। রিজুদা বলল, হবে হবে, যথা সময়ে সব হবে। তারপর বলল, এ কি, তোরা চা খাসনি? না, গদাধরদা সত্যিই বুড়ো হয়ে যাচ্ছে। তিতির বলল, না রিজু কাকা, গদাধরদার কোনো দোষ নেই। ট্রেতে সাজিয়ে গুছিয়ে গদাধরদা তো চা নিয়েই এসেছিল। কিন্তু তোমার নতুন চেলার জিভে এই সাজ কোম্পানির বিস্কিট বিষ কুলোচ্ছে না। সে কি, এত ভালো বিস্কিট তৈরি করেছেন বলে আমি তো মিস্টার পালকে কনগ্র্যাচুলেট করে ফোন করেছি আজ সকালেই। ছেলেবেলাতে খাওয়া হান্টলি পামার বিস্কিটের মতো স্বাদ গন্ধ একেবারে। ব্রিটানিয়াকে রীতিমতো ঘেবড়ে দিয়েছে। সেই বিস্কিটটাও তোর ভালো লাগলো না? কিরে ভটকায়? লাগবে কি করে? লেড়ো আর ভুসভুসি বিস্কুট খাওয়া যাওয়ার অভ্যেস। তিতিরের কুকুর ম্যান্ডি যা খায় আর কি, তার আর ভালো বিস্কিট রুজবে কি করে? রিজুদা ঝগড়া আর বাড়াতে না দিয়ে বলল, ব্যাপারটা খোলসা করেই বল না। অন্যায় কি করেছি? আমি বাঙালির ছেলে, বাঙালির খাওয়া দাওয়ায় আমার পছন্দ। এই সাজ বিস্কিট কোম্পানিও তো বাঙালিরই। আমি বললাম। ব্যাপার হলো, তিতির বলল ব্যাখ্যা করে, ভটকাই গদাধরদার কাছে লাউ ভাজা খেতে চেয়েছে। শুধু লাউ ভাজাই নয়, ক্র্যাম দিয়ে তার মধ্যে পোস্ত আর কাঁচা লঙ্কা কুচি ফেলে সর্ষের তেলে কড়া করে ডিপ ফ্রাইড লাউ ভাজার অর্ডার দিয়ে সে বসে আছে। লাউ ভাজা না হলে চা খাবে না, আমাদেরও খেতে দেবে না। তা খা কি না বাবা, ও গদাধরদাকে নিজের শাশুড়ির মতো আপন মনে করে। যদি একটু আধটু আবদার করেই, তাতে তোদের গায়ে লাগে কেন? তিতির বলল, তা ঠিক রুদ্র,
যার জীবনে সত্যিকারের শাশুড়ি কোনো দিন হবে না, সে না হয় গদাধরদাকে দিয়েই শখ পূরণ করুক, একটু উদার হওয়াই না হয় যাক। রিজুদা বলল, এক নতুন ফ্যাচাং হলো বুঝলি। কি? আমরা সকলেই একসঙ্গে বললাম। তোরা আসার একটু আগেই কাজমি সাহেব ফ্যাক্স করেছেন। কাজমি সাহেবকে? SEH কাজমি। হ্যাঁ, কিন্তু কে তিনি? আরে বহুদিন বিহারের পালামৌ সাউথ ডিভিশনের DFO ছিলেন, এখন উনিই তো হাজারিবাগের DFO। কি করে জানতে পেরেছেন জানি না যে আমরা রাজডেরোয়ার জঙ্গলে হাড়হাত বাংলো বুক করেছি। সম্ভবত ফরেস্ট অফিস থেকেই জেনেছেন, জেনেই এই ফ্যাক্স। সত্যি, কোথাও যে গিয়ে নিরিবিলি ছুটি কাটাবো তা বোধ হয় আমার কুষ্টিতে লেখেনি। মনে আছে রুদ্র, এই হাজারিবাগ জেলারই মুলি মালোয়ারতে বেড়াতে গিয়ে অ্যালবিনো বাঘের ঝক্কিতে পড়ার কথা? মনে আবার নেই? কি হয়েছে রিজু কাকা? আরে রাজডেরোয়াতে নাকি চোরা শিকারি আর কাঠ চোরেদের দৌরাত্ম্য ভীষণই বেড়েছে। আমি যখন সেখানেই যাচ্ছি আমার সাহায্য চান উনি। তোমাকে চেনেন নাকি? হ্যাঁ, চেনেন। সেই প্রথম পরিচয়ের গল্প বলবো এখন তোদের পরে। পালামৌতেই হয়েছিল প্রথম পরিচয়। তা এতে ফ্যাচাংটা কিসের? না, ভেবেছিলাম খালি হাতে দুহাত দুদিকে ঝুলিয়ে আরামে যাব, আর কুসুমভা থেকে আসোয়া বা নাগেশ্বর রায় কোনো পোতাকে জিপ পাটিয়ে আনিয়ে ভালো করে সরসপ তৈল মর্দন করে শরীরটাকে একটু জুৎসই করে নেব। তা না, কি ঝামেলা। কি নেব সঙ্গে? আমি বললাম। ভটকাই বলল, এই খালি হাতে গেলে হয় না। তুমি বলবে শিয়াল পণ্ডিতের মতো, ঝপাংটা দাও, এখনই ওকে ভতাং করছি। রিজুদা বলল, হ্যাঁ সত্যি, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর টুনটুনির বইয়ে কোনো বিকল্প পৃথিবীর সাহিত্যেই হয়তো নেই, অথচ উনি বাংলা ভাষায় লিখতেন। শুধুমাত্র সেই কারণেই তার প্রাপ্যর কিছুই পেলেন না। মাঝে মাঝে ভাবি, এত পয়সাওয়ালা, খেতাবওয়ালা, ডিগ্রি আর প্রাইজওয়ালা বাঙালি হলেন আজ পর্যন্ত, অথচ বাংলা বই অনুবাদ করে তা পৃথিবীর কাছে পৌঁছে দেওয়ার বিন্দুমাত্র চেষ্টা কেউই করলেন না। ইচ্ছে হয় ঝপাংটা নিয়ে তাদেরই ভতাং করে দিয়ে আসিস। তোর ডাবল ব্যারেল শটগানটা নিবি, .22 পিস্তলটাও, জাইসের বাইনিকুলারটা, 5 ব্যাটারি টর্চ, আমেরিকান বন্ডের আছে তো, না সেটিকেও খুইয়েছ? এখন তো কাঁদলেও আর পাওয়া যাবে না ওসব জিনিস। ভটকাই ফুট কাটল। প্রচণ্ড রাগ হলো আমার। হাবভাব তার এমনই যেন সে এসব বিষয়ে সব জানতা। দুদিনের বৈরাগী, ভাতকে কয় অন্ন। আমি বললাম, এখনও সব অ্যান্টিক হয়ে গেছে, এখন আলট্রাভায়োলেট বাইনোকুলার। রিজুদার আছে, অবশ্য স্পেশাল পারমিশন আছে বলেই আছে, নইলে তোর আমার কাছে পেলে আমাদের সঞ্জয় খান করে দেবে। মানে? মানে পুড়ে দেবে গারদে। এই দূরবীন পেয়েছিল সঞ্জয় খানের বাড়িতে। দূরবীন নয় ইডিয়েট, তার বাড়িতে AK-47 রাইফেল পেয়েছিল। খবরের কাগজটাও কি পড়িস না? এখন আর কোনো খবরের কাগজ আছে নাকি? সবই তো বিজ্ঞাপনের কাগজ। অনেকে বলেন কি করব, আমাদের অভ্যেস হয়ে গেছে, সকালে উঠে না পারলে বাথরুমই। তা আমি তাদের বলি, ছাইভস্ম পরে মেজাজ খারাপ করা দরকার কি, তার চেয়ে এইসব বল মানে ভুসি খেলেও হয়, সস্তাও পড়বে অনেক। ওই সবে লিস্টেড আর্টিকেল, প্রহিবিটেড, বেআইনিভাবে কেউ রাখলেই কালাপানি। দূরবীন আবার দোষ করে কি করে? কারণ ওই দূরবীন দিয়ে অমাবস্যার রাতেও স্পষ্ট দেখা যায়। ইস, আমার যদি একটা থাকতো রে। ভটকাই প্রচণ্ড আফসোসের সঙ্গে বলল, কি করতিস? আরে পাশের বাড়ির ভূতদের রান্না করে যে লোকটা, সুন্দরবনের হরিদাস, সে বাড়ির কাজের মেয়ে মেদিনীপুরের ডেবরার সৌদামিনীকে ছাদে দাঁড়িয়ে, না কোনো মানেই হয় না। এই জন্যই তো রেজাল্ট এরকম খারাপ হয়েছে এবারে। দাঁড়া, তোর মাকে ঘটনাটা বলতে হবে।
হরিদাস অ্যান্ড সৌদামিনী দেখলে নাম্বার পাবে কি করে পরীক্ষায়? তুই তার চেয়ে গদাধরদার আর্টিকেল ক্লার্ক হয়ে যা। রান্না করাটাও আজকাল এদেশে ফালতু প্রফেশন নয়। আমি বললাম, তোরা আজকাল বড় আজে বাজে ব্যাপার নিয়ে কথাবার্তা বলছিস, বড় বেশি ট্রিভিয়াল। তোদের চরিত্রেরও দেখছি অনেক অবনতি হয়েছে। আমাকে একবার বেরোতে হবে, লাউ ভাজা হওয়া অবধি অপেক্ষা করলে চলবে না। তিতির বলল ভটকাইকে, দেখলে তো, তোমার জন্য রিজু কাকার চাটাও খাওয়া হলো না। রিজুদা বলল, ছাড় তো, যেখানে যাচ্ছি সেখানেই চা খেয়ে নেব। শুনে রাখ যা বললাম। সৈয়দ মুস্তাফা আলী সাহেবের ভাষাতে যার যার মাল যান সঙ্গে নিয়ে হাওড়া স্টেশনে পৌঁছে যাবি। ভেস্টিবুল কটায় দেবে, কত নম্বর প্ল্যাটফর্মে দেবে তা জেনে নিয়ে প্ল্যাটফর্মে অপেক্ষা করবি। আর আমি যদি আগেই পৌঁছে যাই তবে পার্কিং লটে গাড়ি খুঁজে নিবি। গাড়িতেই এসে তখন বসবি দয়া করে। ট্রেন লাগলে তারপর না হয় একসঙ্গেই ট্রেনে ওঠা যাবে। কোডারমাতে কটায় পৌঁছবো আমরা রিজুদা? সেদিনই পৌঁছবো তো? অবশ্যই কালকেই, তবে ঠিক কটায় জানি না, বিকেল বিকেলই হবে। তারপর বলল, গাড়িতে দুপুরের খাওয়ার জন্য গদাধরদা হট কেসে খাবার দিয়ে দেবে। শুকনো শুকনো কিছু দিতে বলিস, তোদের যা খুশি। বেতের বাস্কেটে নন ব্রেকেবল ডিশ, কাঁটা, চামচ, ন্যাপকিন সব গুছিয়ে দিতে বলিস গদাধরদাকে, যদিও সে জানে। আর জলের গ্লাসও। পেপার ন্যাপকিন বেশি করে দিতে বলিস, জঙ্গলে কাজে লাগবে। কি খাবার নিবি তা রুদ্র, তুই আর ভটকাই মিলে ঠিক করে দিস আজই চলে যাওয়ার আগে। তারপর বলল, চল তিতির, তোকে নামিয়ে দেব, তোদের বাড়ির দিকেই যাচ্ছি। ও তুমি একা একা আমাদের ফেলে ডাকাতি কালীর পুজো দিতে যাচ্ছ নাকি? ভটকাই উদ্বিগ্ন হয়ে বলল। রিজুদা বলল, তোর বিনাশের জন্য প্রার্থনা করতে কি তোকেই সঙ্গে নিয়ে যাব? ভটকায় অপ্রতিভ হয়ে মুখ নামিয়ে নিল। আমি আর তিতি জোরে হেসে উঠলাম। রিজুদা বলল, তুই সত্যিই রুদ্র আর তিতিরকে সবসময় সুপারসেট করতে চাস আজকাল। নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। পড়িসনি ছোটবেলায়? আমি তো এখনো ছোটই আছি রিজুদা, বলে ভটকাই রীতিমতো সারেন্ডার করল। অনেক অনেক দিন পরে ভটকাইকে রিজুদা একটু টাইট দেওয়ায় খুব আনন্দ হলো আমাদের। কোডারমা স্টেশনে যখন আমরা ট্রেন থেকে নামলাম তখন বিকেল অনেক দূর গড়িয়ে গেছে, তবে সন্ধে হতো অনেক দেরি। ট্রেনটা চলে গেল। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রিজুদা বললেন, ওই যে অমলবাবু, উনি কিন্তু খুবই পিড়াপিড়ি করবেন রাতটা তিলাইয়ার দামোদর ভ্যালি কর্পোরেশনের বাংলোতে কাটিয়ে যাওয়ার জন্য। ডিভিসির ইঞ্জিনিয়ার সেন সাহেবেরও তাই ইচ্ছে, কিন্তু এপ্রিলের গোড়ার একটি দিন বা রাতও জঙ্গলের এত কাছে এসেও জঙ্গলে না কাটাবার মানে হয় না। আশাই তো মাত্র 3 দিনের করারে। ভটকাই বলল, এই তিলাইয়া ড্যামের ওপরে বাংলোগুলো শুনেছি দারুণ। তোকে কে বলল? আমার মেজো মামার সেজশালী ফুটুস দিদি বিয়ের পরে হানিমুন করতে এসেছিল এখানে। তা তুইও যখন হানিমুন করতে আসবি থাকিস না হয় এখানে। ভটকায়ের এতা কাবো ওতা কাবো থপ কাবো অ্যাটিচিউডটার কানে থাপ্পড় মারল রিজুদা। খুব খুশি হলাম আমি জিজ্ঞেস করলাম, অমলবাবু কে? অমলবাবু এখানের পোস্টমাস্টার। আমার সঙ্গে আলাপ হয়েছিল যখন এলাহাবাদে নিখিলবঙ্গ সাহিত্য সম্মেলনে গেছিলাম তখন। খুব সাহিত্যপ্রীতি ভদ্রলোকের, নিজেও লেখালেখি করেন, হাজারিবাগেরই বাসিন্দা। তা এখানে কেন উনি? বা, কেন্দ্রীয় সরকারি চাকরি, এখন এখানে বদলি হয়ে এসেছেন। তারপর বলল, যেখানে এখন তিলাইয়া বাঁধ হয়েছে মস্ত জলাধার, তারই পাশে ছিল একটা গ্রাম। তার একাংশ অবশ্য আছে এখনো, নাম ঝুমড়ি তালাইয়া। এই কি নাম? ভটকাই শুধল। ঝুমড়ি তালাইয়া। বাহ, কি সুন্দর নাম।
ঝুমকা গিরা রে, ঝুমকা গিরা রে, ঝুমকা, এই ঝুমকা, এই ঝুমকা गिरा रे, बरेली का बाजार में ঝুমকা गिरा রে। এ আবার কি গান? হিন্দি সিনেমার পোকা হয়ে গেছিস দেখছি। হাই হাই রিজুদা, এ কি আজকের গান? এই গান যখন বাজারে আসে তখন আমি হামাগুড়ি দিচ্ছি। তুমি এখনও হামাগুড়ি দিচ্ছ। আমি হেসে উঠলাম, সঙ্গে রিজুদাও। নমস্কার। ধুতি ও সাদা ফুলশার্ট পরা অমলবাবু হাত জোর করে নমস্কার করলেন রিজুদাকে। রিজুদাও প্রতি নমস্কার করল। থাকবেন তো একটা রাত? আজ শুক্লপক্ষে সপ্তমী, চৈত্র মাস। চাঁদ যখন উঠবে তখন যা সুন্দর দেখাবে না তিলাইয়ার বাঁধের জল। লক্ষ লক্ষ রূপোর সাপ কিলবিল করবে। রিজুদা বলল, আমি যদি একা আসতাম তাহলে এখানেই ডেরা গাড়তাম। তিলাইয়া বাঁধের মাছ, রাতে রূপ, নৌকা চড়ে বেড়ানো। কিন্তু আমি তো এবারে মাইনরিটি, এদের ইচ্ছা সোজা জঙ্গলে যাওয়া। তাছাড়া কাজবির সাহেব সেলাম দিয়েছেন রাজডেরোয়াতে নাকি চোরা শিকারীরা হুজ্জুত করছে। জানি না তারা কি মারতে এসেছে। রাজডেরোয়াতে চিতল হরিণ, চিতা, কচ্চিৎ সম্বর, কিছু শুয়োর আর বেশ কিছু নীলগাই ছাড়া আর কি প্রাণী আছে? বাঘ তো আমরা ছেলেবেলাতে যা দেখেছি ওই, তারপরে খুব কম মানুষই বাঘ দেখেছেন ওখানে। তা ঠিক, তবে চোরা শিকারীরাই জানে কি মারতে আসে তারা। কাঠ শিকার করতেও আসতে পারে। তা ঠিক, গেলেই জানা যাবে। আপনারা উঠবেন কি শালবনিতে? না না, আমরা হাড়হাত নদীর ওপরে যে ছোট্ট বাংলোটা আছে সেই হাড়হাত বাংলোতেই উঠব। রাস্তা কি ভালো হয়েছে! আমরা একবার এক বাসন্তী পূর্ণিমাতে পিকনিক করতে গেছিলাম ট্রাকে করে। ট্রাকের অ্যাক্সেলই ভেঙে গেল। হেসে ফেলল রিজুদা অমলবাবুর কথা শুনে। তারপর বলল, হ্যাঁ শুনেছি সাম্প্রতিক অতীতে হাজারিবাগ থেকে হাড়হাতে ঢোকার একটা রাস্তা হয়েছে। সেই নন্দীভৃঙ্গির মতো পাথরগুলো পেরিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয় না আর এখন। তাই? যদি তাও হয়ে থাকে তাহলেও জঙ্গলের ভিতরের পথ দিয়ে না গেলে তো হাড়হাতে যাওয়ার মজাই নেই। ঠিক তাই, তবে আমাদের তো 6খানি পা আছে, হেঁটেই ঘোরাফেরা করব। তাছাড়া কাশ্মীর সাহেব একটা জিপেরও বন্দোবস্ত করেছেন, সেটি জঙ্গলের মধ্যে দিয়ে এসে নদীর পাশেই মজুদ থাকবে আমাদের জন্য। আজকে যাওয়ার সময় অবশ্য নতুন রাস্তা দিয়েই যাব। আপনাদের জন্যে একটা বড় রুই মাছ বন্দোবস্ত করে রেখেছিলাম। যাবেনই যখন তখন সঙ্গেই নিয়ে যান, জঙ্গলে তো আর মাছ পাবেন না, অমলবাবু বললেন। না তা পাবো না, কিন্তু কি দরকার ছিল? সব জায়গাতে যে সব কিছু পেতেই হবে তার কি মানে আছে? তা নেই, তবু আমাদের আনন্দ বলেও তো একটা ব্যাপার আছে। কত দাম পড়েছে? রিজুদা হিপ পকেট থেকে পার্স বের করে বলল। ছি ছি রিজুবাবু, অমন করে লজ্জা দেবেন না। আপনার চেনা এই রুদ্র রায়ের লেখা রিজুদা কাহিনীগুলি তো এখানের এবং রেল লাইনের ওপারের কোডারমা ও শিবসাগরের যত বাঙালি পরিবার আছে তাদের বড় মেজো ছোটরা সকলেই গোগ্রাসে গেলে। কথা ছিল কাল সকালে আপনাকে একটা সংবর্ধনা দেবেন ওরা। ওরাই এই মাছ কিনেছেন, দেখেছিস? রিজুদা লজ্জা, ভালো লাগা, কৃতজ্ঞতা, বিনয় সব কিছু মিলিয়ে একটা গুটকা করে তা গিলে ফেলল। তারপর বলল, এই রুদ্ররাই আমার এইসব বিড়ম্বনার কারণ। ওকে এবার এইসব লেখালেখি বন্ধ করতে বলতে হবে। ছি ছি, অমন বলবেন না, তাহলে আমরা সকলেই বড় বঞ্চিত হব। তাছাড়া রুদ্র রায়ের রিজুদা কাহিনী পড়ে বাড়ি বসে আমরা কত জায়গাতে যেতে পারি, কত অ্যাডভেঞ্চারে শরিক হই। তাছাড়া রুদ্র রায়ের লেখা তো গল্পের গরু গাছে চড়ার মতো নয়। প্রত্যেকটা জায়গার ভৌগোলিক, নৃতাত্ত্বিক পরিবেশের এবং প্রতিবেশের বর্ণনা এমন নিখুঁত এবং সত্য নির্ভর থাকে যে আনন্দের সঙ্গে অনেক কিছু শেখাও যায়। বাংলাতে যারা অ্যাডভেঞ্চার বা গোয়েন্দা কাহিনী বা শিকার কাহিনী এতদিন লিখে এসেছেন এবং আজও লেখেন, তাদের মধ্যে 99 ভাগই বন্দুকের সঙ্গে রাইফেল,
পিস্তলের সঙ্গে রিভলভারের তফাতি জানেন না? তাদের গোয়েন্দারা রিভলভার হাতে মঞ্চে ঢোকেন এবং পরক্ষণে কোথা হইতে কি হইয়া যায় তাদের হাতে পিস্তল গর্জাইয়া ওঠে। যে লেখক যে বিষয় নিয়ে লিখবেন সেই বিষয় সম্বন্ধে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স না থাকলে তা না লেখাই ভালো। কল্পনা দিয়ে কি সব ঘাটতির পূরণ হয়? তাই যদি হতো তবে রবীন্দ্রনাথ তার ঐকতান কবিতাতে লিখতেন না তার আক্ষেপের কথা। তার মতো যার কল্পনা শক্তি ছিল তার পক্ষে কিনা তিনি ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স যে জানতেন না তা নিয়ে লিখতে পারতেন না? খুবই পারতেন, কিন্তু তার মতো প্রতিভারও সেই সংযম জ্ঞানটি ছিল। ঋজুদা বলল, আপনি সাহিত্যবোদ্ধা, নিজে লেখক, কত কি জানেন আপনি। সত্যি, দেখ রুদ্র, কত কি শেখার আছে অমলবাবুর কাছ থেকে। একটু চুপ করে থেকে অমলবাবু বললেন, অবশ্যই লিখে যাবেন রুদ্রবাবু, কারণ অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। আপনি লেখেন বলেই না আমরা ভারতবর্ষের কত না রাজ্যের, কত বন জঙ্গল নদী পাহাড়ের কথা তো বটেই, ভারতের বাইরেরও, যেমন আফ্রিকার সেসেলসের পটভূমিতেও নানা লেখা পড়তে পাই। ঋজুদা বলল, ওকে মানা করি আমি ওসব লিখতে। কেন ঋজুবাবু? অমল সেনগুপ্ত জিজ্ঞেস করলেন। আরে, আমাদের নিজের দেশের মতো বড়, বিচিত্র ও সুন্দর দেশ কি আর পৃথিবীতে আছে অমলবাবু? নিজের দেশের কথাই বেশি করে লিখে দেশের মানুষদের কাছে পৌঁছে দেওয়াটা জরুরি। আমরা নিজের দেশ, নিজের দেশের মানুষ, বন পাহাড় নদী নালাকে জানি না বলেই অশিক্ষিত, নতুন এবং পুরনো বড়লোক হাম্বাগদের মতো কথায় কথায় বিদেশে দৌড়ে যায়। ফিরে এসে গরিব আত্মীয় বন্ধুদের নানা গল্প করে তাদের মন খারাপ করে দেব বলে। যে মানুষ বিদেশে গিয়ে নিজের দেশের সঙ্গে সে দেশের তুলনাই না করতে পারেন তার বিদেশে যাওয়াই তো বৃথা। আমার তো তাই মনে হয় অন্তত। ঠিকই। তারপর অমলবাবু বললেন, চলুন, কোন গাড়িটা আপনাদের? সে তো আমরাই জানি না, চলুন ওইদিকে যাই, গেলেই জানা যাবে। একটা সাদা অ্যাম্বাসেডার পাঠিয়েছিল আমাদের জন্যে নাজিম সাহেবের ছোট ছেলে, MA পাস, সৈয়দ মোহাম্মদ জামাল উদ্দিন তার নাম। হাজারিবাগে ওদের জুতো এবং গাদা বন্দুকের দোকান আছে। নাজিম সাহেব ঋজুদার খুবই কাছের মানুষ ছিলেন। নওয়াদাতে বাড়ি ছিল। আমি জিজ্ঞেস করলাম, নওয়াদা জায়গাটা কোথায় ঋজুদা? রেল লাইনের ওপারে কোডারমা। কোডারমা অঞ্চল অভ্র খাদানের জন্য বিখ্যাত। এখনও অনেক অভ্রর কোম্পানি আছে, রাজঘরিয়া, সামন্ত, এইসব পরিবার। এরা সব বিখ্যাত পরিবার এই ব্যবসায়। গিরিডিতেও তাই ছিল। কোডারমা থেকে বিখ্যাত রজৌলির ঘাট পেরিয়ে পাহাড়তলিতে পৌঁছলে পড়বে সিঙ্গার। সিঙ্গারের পরে বিহার শরীফ, নওয়াদা। আবার তারই কাছে জৈনদের বিখ্যাত মন্দির জলের ওপরে পাওয়াপুরি, দেখবার মতো। সারা ভারতবর্ষে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, শিখ, পার্সি, হাজারো আদিবাসী সুখে একই সঙ্গে চিরদিন বাস করে এসেছিল। জিন্না সাহেব অ্যান্ড কোম্পানির মাথাতে যে কী পোকা কামড়ালো, মুসলমানদের জন্য আলাদা দেশ সৃষ্টি করার জেদ কেন যে ধরলেন তা তারাই জানেন। যেদিন থেকে ভারত ভাগ হলো ধর্মের ভিত্তিতে, সেদিন থেকেই তার কপাল পুড়ল। এখন যদি ভারতে বসবাসকারী মুসলমানেরা আবারও অন্যায়ভাবে সেই দাবি তোলেন, তবে সে দাবি বরদাস্ত করে নেওয়াটা চরম কাপুরুষতারই নামান্তর হবে। আমি চুপ করে রইলাম। এসব আমার মাথায় ঢোকে না। তবে কাপুরুষ, সে যে বিশ্বাসের ভর বা ভর না করেই কাপুরুষ হোক না কেন, তাকে আমি ঘৃণা করি। যে মানুষের বুকে সাহস নেই, যার মাথা শটান মেরুদণ্ডের ওপরে বসানো নেই, তাকে আমি মানুষ বলে গণ্য করি না, মনুষ্যতর প্রাণী বলে গণ্য করি। সেই মানুষ বড় সংস্থার চাকুরেই হোক বা সাহিত্যিক বা সাংবাদিক। ঘৃণ্য যে, সে সবসময়ই ঘৃণ্য। ভটকাই বলল, তুমি অভ্র খাদান দেখেছ ঋজুদা? ঋজুদা বলল, সে ব্যাপারে আমি বুক বাজিয়ে বলতে পারি যে সোনা রূপোর খনি ছাড়া আমি সব খাদানই দেখেছি। কয়লা খাদান সব রকমের, ইনক্লাইন মাইন, ওপেন কাস্ট মাইন,
পশ্চিমবঙ্গে, বিহারে, আসামে, মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গাতে, তামার খনি ঘাটশিলাতে, মালাঞ্জ খণ্ডে লোহার খনি, বিহারের সিংভূম জেলাতে লোহা ও ম্যাঙ্গানিজের খনি, ওড়িশার সুন্দরগড় জেলাতে বক্সাইটের খনি, বিহারের লোহার ডাগা, মধ্যপ্রদেশের অমরকণ্টকে আর অভ্রখনি এই অঞ্চলে। পৃথিবীর গভীরতম অভ্রখনি ছিল রজৌলির ঘাটে, ক্রিশ্চিয়ান মাইকা কোম্পানির। কোডারমা থেকে নওয়াদা যাওয়ার পথে ওই ঘাটের প্রায় মাথায় ব্যাসাল্ট আর কোয়ার্টজাইট পাথরের পাহাড়ে, ঘন শাল ও হরজাই জঙ্গলের মধ্যে। সেই খনিটির নাম ছিল খালাকতুম্বি। কি নাম বললে? খালাকতুম্বি। তাতে নেমেও ছিলাম, কাঠের জলে ভেজা সিঁড়ি বেয়ে। কি পিছল! ছেলেবেলাতে জেঠুমনি দৌলতে কিছু ঘুরে নিয়েছি। ক্রিশ্চিয়ান মাইকা কোম্পানি ছিল সাহেবদের, পরে রামকুমার আগরওয়ালা গ্রুপ তা কিনে নেন। দেশ স্বাধীন হওয়ার পরে অনেক ক্যাপিটালিস্টদের খুব কাছ থেকে দেখে ছেলেবেলাতেই তাদের স্বার্থপরতা, অর্থান্ধতা, ক্ষমতান্ধতা সম্বন্ধে আমার মনে এক গভীর বিরাগ জন্মে গেছে। সে বড়লোক, খনি মালিক হোক কি মিডিয়া মালিক, তাদের হাল হাকিগাত, মোডাস অপারেন্ডি আমার খুব ভালোই জানা আছে। আর জেনেছি বলেই তাদের প্রতি আমার অনুকম্পা নেই। খাদানে খাদানে মাথা নিচু করা কয়লা মাখা গরিব মজুরদের যেমন ছেলেবেলাতে দেখে চোখে জল এসে গেছে, তেমনি সুবেশ, অর্থবান, মেরুদণ্ডহীন সাংবাদিক সাহিত্যিকদের দেখেও ঘৃণা জন্মেছে। তারাই ক্যাপিটালিস্টদের দাঁত নখ। তারপর রিজুদা বলল, জানিস রুদ্র, মাঝে মাঝে মনে হয় যাদের অভিজ্ঞতা কম, যাদের মেরুদণ্ড নেই, তারাই সহজে সুখী হতে পারে জীবনে। বেশি জানলে, টান টান মেরুদণ্ড হলে সেই মানুষের পক্ষে এই মনুষ্যতর প্রাণীতে ঠিক ঠিক করা পৃথিবীতে বাঁচাই মুশকিল। আমি বললাম, মীর সাহেবের একটা শায়েরি ছিল না? কি? রিজুদা বলল। তারপর বলল, কি বলবি তো? হিয়া সিরাতে আদম বহুত হ্যায়, আদম নেহি হ্যায়। বাবা, এই নইলে ফেমাস লিটারেটর মিস্টার রুদ্র রায়। বাহ, এখানে মানুষের মতো চেহারা জীব অনেক আছে, কিন্তু মানুষ নেই। इसीलिए तो जमाल भैया सब लोगों के लिए रात में बिरयानी की इंतज़ाम करके रखा हुए है। मुझको बोलिन कि जो आप लोगों के उतार के गाड़ी लेकर हजारीबाग लौटने के लिए गरम गरम उम्दा बिरयानी, गुलहार और बटी कबाब, पाया और सीना भाजा लेकर वो खुद आवेगा आप लोगों की खाना खिलाने के लिए। उन्होंने खुद हंडी से निकाल के गरम खाना खिलाएगा आप लोगों की। हरहाद नदी की ठंडा पानी से नहा लेकर आप लोग आराम कीजिएगा। हम लोगों ने वो वजी करीब आ जाएगा। रिजुदा बोलो, बाप का बेटा सिपाही का घोड़ा, कुछ नहीं तो थोड़ा थोड़ा। मोहम्मद नाजिमेरই তো ছেলে না? বাড়হি হয়ে আমরা তিলাইয়া হ্রদের পাশ দিয়ে এসে বাড়হি হাজারিবাগ রোডে পড়েছি। কয়েক মাইল গেলেই হাজারিবাগ ন্যাশনাল পার্কের নতুন বানানো শালপর্ণি। বাঁ দিকে ঢুকে যেতে হয়। একটি সুন্দর ঝর্ণা আছে বাংলো আর গেটের মাঝে, আর ডান দিকে ন্যাশনাল পার্কের গেট, রাজগেরোয়ার গেট। আমরা ওই জায়গা ছাড়িয়ে আরও এগিয়ে গেলাম। পদ্মা রাজার মস্ত বাড়ি, এখন কী সব সরকারি অফিস হয়েছে, পুলিশেরও হতে পারে। সেটা পেরিয়ে আমরা আরও এগিয়ে গিয়ে ডান দিকে ঢুকে পড়লাম। এই সেই নন্দী ভৃঙ্গির আকারের পাথর এড়ানো বাইপাস। বুঝলি রে রুদ্র, বাইপাস তো শুধু বুকেরও হয় না, পাথরেরও হয়। একটু পরেই সন্ধে হয়ে যাবে, কিন্তু শুক্লপক্ষ বলে এখনই চাঁদ উঠেছে পূব আকাশে। সূর্য তখনও পশ্চিমে বহাল আছে। সূর্য অস্তমিত হলেই সবচেয়ে আগে উঠবে জলজলে নীলাভ সন্ধে তারাটি। নানা পাখি ডাকছে, মৃদুমন্দ হাওয়া বইছে, সেই হাওয়াতে সুগন্ধর পিচকিরি ছুটছে। বসন্ত যে এসে পড়েছে তাতে আর সন্দেহের জোটই নেই।
হাড়হাত বাংলোর বারান্দাটা চওড়াতে খুবই কম, নিচ দিয়ে ছুটে চলেছে হাড়হাত নালা। নদী না বলে তাকে নালা বলাই ভালো। ঝড় 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 শব্দ শোনা যাচ্ছে এখন, তবে তেমন স্পষ্ট নয়। বাংলোর পেছনেই ঘর বাড়ি, বস্তি, ছেলে মেয়ে, কুকুর মোরগ, মানুষের বসতি, সব ন্যাক্কারজনক চিহ্ন পুরো মাত্রাতেই উপস্থিত। রিজুদা বলল, আগে জানলে হাড়হাতে আসতাম না। এই বাইপাস হয়ে যাওয়াতে হাজারিবাগ শহর থেকে সহজেই পিকনিক পার্টিরা চলে আসে। বাড়ির দিক থেকেও আসে, গয়াও তো খুব দূরে নয়। বড়ি হয়ে গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড ধরে এগোলেই তো ডোভি, আর ডোভি থেকে ডান দিকে গেলেই বুদ্ধ গয়া আর গয়া। আর উল্টো দিকে গেলে চাতরা। মূল পথ থেকে ডান দিকে চলে গেলে হান্টারগঞ্জ, প্রতাপপুর, জৌড়ি, আর সোজা গেলে বানারস। এইসব অঞ্চল তোমার হাতের তালুর মতো চেনা না রিজুদা? ভটকাই বলল, হাতের তালু বা মায়ের মুখের মতো চেনা মানুষের কোনো কিছুই থাকে না। নিজের বিপদকালে এবং শিশুকালে মানুষ নিজের হাতের তালু আর মায়ের মুখের দিকে যেমন একাগ্রভাবে ভালোবেসে তাকায়, তেমন কি আর পরে তাকায় কেউ বাছারা? ওসব কথারই কথা। মায়ের প্রয়োজন যতদিন থাকে ততদিন ছেলেরা সব হাম্বা হাম্বা করে, প্রয়োজন ফুরিয়ে গেলেই টাটা বাই বাই। তারপরেই বলল, সকলেই যা করে তোরা কিন্তু তা করিস না। যে ছেলেরা মায়ের কথা ভুলে যায়, মাকে মনে রাখে না, তারা অমানুষ। তা তুমি বলছো বটে রিজুদা, কিন্তু এখন প্রচুর মায়েরা আছেন চারপাশে যারা ছেলেদের মুখই মনে রাখেন না। যেসব মা ছেলেদের ছেলে বলে না মানেন, সেসব মায়েদের ছেলেরাই বা মা বলে মানতে যাবে কেন? আমি বললাম, আজ তো মাদার্স ডে নয়, তবে কেন হাড়হাতের এই বাংলোতে এত দূর ঠেঙিয়ে এসে রাজডেরোয়ার জঙ্গলে আসলাম আমরা? এসে উঠলাম। কথা একটু কম বল ভটকায় প্লিজ। ইতিমধ্যে চৌকিদার সেলিমের সহায়তায় চা নিয়ে এলো বারান্দাতে। চা ছোট ছোট করে কাটা বাখারখানি রুটি আর শিক কাবাব মুরগির। আর কালা জামুন, ये क्या टाटी झड़िया से मंगाया का कमाल? नहीं साहब, ये हजारीबाग टाउन की बेंगली स्वीट से मंगाया। ভটকাই বলল, সবই ভালো, কিন্তু বাইরে এসে চা খেয়ে সুখ নেই, এত চিনি আর এত দুধ দেয় চায়ে। রিজুদা হেসে বলল, এ শুধু হাজারিবাগে জঙ্গলেই নয়, এ হচ্ছে ভারতীয় গ্রামীণ ঐতিহ্য। চিনি ও দুধের পরিমাণ যত বেশি হবে, তোর প্রতি ভালোবাসার প্রকাশও তত বেশি হবে। এই নিয়ম সমুদ্র হিমাচলে। তফাৎ শুধু কাশ্মীরে, সেখানে তো চায়ে চিনির বদলে নুন দেয়। আমি বললাম, তাই হয়তো ভালোবাসাটা এমন চটকে গেল। আমরা হেসে উঠলাম। সেলিম সালাম করে বলল, मैं अब चले हुजूर, रात में कज़मी साहब की भी खाने में शामिल होने की बात है। अब दिखा जाए, आपके बारे में बहुत कुछ कहने थे उन्होंने। क्या छिपाने वाला बात भी कुछ का था क्या? রিজুদা হেসে বলল, তারপর বলল, जिनके बारे में दूसरे बहुत कुछ कहते हैं, जब उन्होंने खुद वहाँ हाजिर न हो तो शक होती है कि ज़रूर कुछ उल्टा सीधा भी बोल चुके हैं। নেই সাব বলেই তবা তবা বলার মতো করে সেলিম দু হাতের আঙুল ঠেকালো দোকানে। রিজুদা বলল, ঠিক হ্যাঁ, আপ আইয়ে। সেলিম চলে যাওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম পায়ে হেঁটে। রিজুদা বলল, এজন্যই আমার চেনা পরিচিত জায়গাতে আসতে ইচ্ছে করে না আজকাল। এত বেশি খবরদারি, খিদমতগারি, প্যারভি হয় যে নিজের খুশি মতো একা নির্জনতা উপভোগ করাই মুশকিল হয়ে ওঠে। কিছু অবশ্যই ভালো লাগে, কিছুর প্রয়োজনও ঘটে, কিন্তু সবসময় এত মানুষজন, এত কথা ভালো লাগে না। ভালো তো লাগেই না, সত্যি কথা বলতে কি বিরক্তিই লাগে। এই জন্যই এমন জায়গাতেই যাওয়া উচিত যেখানে তোদের কেউই চিনবে না, চেনে না। ভটকাই বলল, এই তা তো হওয়ার নয় রিজুদা, একেই বলে খ্যাতির বিড়ম্বনা। রিজু বোস বোরখার আড়ালে মুখ লুকিয়ে না বেড়ালে তাকে তো মানুষে চিনে ফেলবেই, বিশেষ করে পূর্ব ভারতে। এইসব ঝামেলা হয় তোমারই কারণে, আমাদের আর চেনেটা কে? তারপর বলল, আজকাল তো মিস্টার রিজু বোসের চেয়ারা দ্য গ্রেট রাইটার রুদ্র রায় ও রীতিমতো ফেমাস হয়ে উঠেছে।
আমি বললাম, আমার তো আরও যাতা লাগে। রিফ্লেক্টেড গ্লোরিতে গর্বিত হয় বাজে টাইপের মানুষেরা। রিজুদা সেলিব্রিটি, তা আমাকে নিয়ে টানাটানি করা কেন? তা কি বলবি বল রুদ্র, আজকাল পৃথিবীটাই ভরে গেছে গুচ্ছের বিচ্ছিরি বাজে টাইপের মানুষে। রিজুদা বলল, চা তো খাওয়া হলো, এবারে চল একটু হেঁটে আসি, হাত পা তো ধরে গেছে বসে বসে। যা বলেছ রিজুদা, আমি বললাম। আমরা বেরিয়ে পড়লাম জঙ্গলে। লাল মাটির পথ যেন উড়ান দিয়েছে উড়াল হাওয়াতে। তিতির, বটের এবং কচ্ছিত ময়ূরের ডাক ভেসে আসছে দিনকে বিদায় জানিয়ে। ছাতারেরা ছ্যা 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 করে দিনকে যা তা বলছে চলে যাওয়ার জন্য, কারণ দিনের সঙ্গেই তাদের নাড়ি বাঁধা। দুটি পেঁচা কোটর ছেড়ে বেরিয়ে ঘুরে ঘুরে ওদের মাথার উপর উড়ে উড়ে ঝগড়া করছে। রিজুদা একদিন বলেছিল, ওদের দাম্পত্য কলহের প্রক্রিয়াটা মানুষে রপ্ত করতে পারলে পাড়া প্রতিবেশীরা রেহাই পেত। দূরের আকাশেই তাদের সব মামলা তারা নিষ্পত্তি করতে পারত। তবে মুশকিল হলো এই যে মানুষ তো উঠতে পারে না। আহ, কি সুন্দর লাগছে রে রুদ্র। কত বছর পরে রাজডেরোয়াতে এলাম। আমার প্রথম যৌবনের কতগুলো বছর যে এইসব জঙ্গলে দস্যিপনা করে কেটেছে তা কি বলবো। গোপাল, লালাদা, সুব্রত, নাজিম সাহেব, ভূত পার্টি, সেসব দিনের অনাবিল আনন্দের কথা বলবার নয়। ভূত পার্টিটা কি ব্যাপার রিজুদা? সে ব্যান্ড পার্টির সমগোত্রীই বলতে পারিস। তার কথা এত সংক্ষেপে বলা যাবে না, সময় সুযোগ করে বলা যাবে এখন। জানিস তো, এই যে নাজিম সাহেবের ছোট ছেলে আমরা এসেছি শুনেই খাওয়া দাওয়ার বন্দোবস্ত করেছে, গাড়ি পাঠিয়েছে। সেই নাজিম সাহেবের প্রতি গোপাল, সুব্রত, লালাদাদের এতই ভালোবাসা ও ভক্তি ছিল যে তার মৃত্যুর পরে কবরখানাতে শ্বেত পাথরের ফলক বসিয়েছেন লালাদা। এখনও যদি কখনো এদিকে আসেন তবে মোমবাতি জ্বালিয়ে যান কবরের ওপরে। আগামীকাল সকালে আমিও যাব একবার। তোরা কি যাবি? হাজারিবাগ শহর এখান থেকে কত দূর? বেশি দূর নয়, বড়হি থেকেই প্রায় 40 কিমি। তখন এখান থেকে তো আরও অনেকই কম হবে। কাল সকালে তোদের পিচ রাস্তার ওপাশে শালপোর নিতে নিয়ে যাব। রাজডেরোয়ার টাইগার ট্র্যাপ দেখাবো। এই হাজারিবাগ ন্যাশনাল পার্কের মধ্যে অনেকগুলো ওয়াচ টাওয়ার আছে। এখন সেখানে বসে বন্য প্রাণী যে খুব দেখা যাবে এমন নয়, তবে বনের প্যানোরামিক ভিউ অবশ্যই দেখা যাবে। হু হু করে হাওয়া বইবে। একবার মে মাসের লু বাওয়া দুপুরে 5 নম্বর টাওয়ারের ওপরে বসেছিলাম দুপুরবেলা। পাগল নাকি তোমরা? পাগলই বলতে পারিস। বাজি হয়েছিল গোপাল আর লালাদার মধ্যে। কে জল না খেয়ে, মাথায় টুপি না পরে, চোখে সানগ্লাস না পরে ওই ভর দুপুরে বেশিক্ষণ ওই টাওয়ারের উপরে বসে থাকতে পারে। ও মানে আমৃত্যু বলছো? ভটকাই বলল। বলতে গেলে তাই একরকম আমৃত্যু। বাজি কি ছিল? 1 ক্রেট কিংফিশার বিয়ার। গোপাল বিয়ার খেতে খুব ভালোবাসত। ওই অত্যধিক বিয়ার খেয়ে খেয়েই ডায়াবেটিসের শেষে ধরেছিল। যাই বল আর তাই বল, দে ওয়্যার গ্রেট গাইজ। যতটুকু শিখেছি, যা শিখেছি সব ওদেরই কাছ থেকে। তা ওরা না হয় বিয়ার বাজি রেখে মরতে বসেছিল, তুমি কি করতে ওই আত্মহত্যাকামী 2 পাগলের সঙ্গে রইলে মরতে? বা, আমি তো টেনিস খেলার আম্পায়ারের মতো টঙে বসে আম্পায়ারিং করছিলাম। আমাকে ওরা দুজনেই ভালোবেসে কখনো কখনো বিটকেল বলে ডাকতেন। অমন বিটকেল আমি জীবনে করিনি। তারপর 2 দিন শুধু ফরেস্ট বাংলোয় রাখা জবের ছাতু জল দিয়ে গুলে গুলে খেয়ে চোখ উল্টে পড়েছিলাম। হাজারিবাগের শীত আর হাজারিবাগের গরম 2 সমান বেসরম। যারা জানে তারাই জানে। হ্যাঁ, কিছু কেলো করে নিয়েছো বটে জীবনে। ভটকাই বলল। তোমরা কি কিছু কম করছো? রিজুদা বলল। আর ওই কাজমি সাহেব, তার সঙ্গে তোমার আলাপের কথা বলবে বলেছিলে, সেই কথাটি এবার বলো। শেষ হলো রিজুদার গল্প প্রথম পর্ব। পরের পর্ব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে থাকবেন। শুনে কেমন লাগলো কমেন্ট করবেন। আমি যথাসাধ্য চেষ্টা করছি
যদি কোথাও কিছু বলার থাকে কমেন্টে লিখে জানাবেন। ঈশ্বরের করুণায় অনেক ভালো থাকবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার যদি করে দেন খুবই উপকৃত হব। নমস্কার।